কি হলো মা? কাঁদছো কেন? কাজ থেকে ফিরে মাকে কাঁদতে দেখে বেশ অবাক হয়ে জিজ্ঞেস করলো কল্পিতা। কাঁদতে কাঁদতেই মা জানালো দীপকের বাবা ফোন করেছিল, ওরা বিয়েটা ভেঙে দিয়েছে মা। কল্পিতার মনে হলো চোখের সামনে সব কিছু দুলে উঠল। বিয়ে ভেঙে দিয়েছে মানে? প্রায় ২ বছর প্রেম করার পর দুই বাড়ির লোকজন কল্পিতা আর দীপকের সম্পর্কটা মেনে নিয়েছে। বিয়ে দিতে রাজি হয়েছে তাদের দুজনের। এই সপ্তাহেই দীপকের মা বাবার আসার কথা ছিল কল্পিতার বাড়িতে বিয়ের দিনক্ষণ ঠিক করার জন্য। তার মধ্যে এই খবর শুনে বুকের মধ্যেটা কেমন যেন করে উঠল কল্পিতার। মা বিভাও মনে মনে অনেকটা নিশ্চিন্ত হয়েছিল যে একটা ভালো ছেলের সঙ্গে মেয়ের বিয়ে হবে। কী কারণে ওরা এরকম সিদ্ধান্ত নিল কিছু বলেছে? কোনো রকমে সামনের চেয়ারটাতে বসে জিজ্ঞেস করলো কল্পিতা। তোর কাজ নিয়ে ওদের আপত্তি। বলছে ওরা নাকি আগে জানতো না যে তুই পার্লারে কাজ করিস। বাড়ির বউ লোকের চুল কাটবে, ম্যাসাজ করবে, এতে ওদের ঘোর আপত্তি। কথাটা বলে মেয়ের পাশে এসে দাঁড়ালো বিভা। পিঠে হাত বুলিয়ে বলল, এই কাজটা না হয় ছেড়ে দে না মা। কি আছে, ওদের তো অবস্থা অনেক ভালো, তোর কোনো অভাব তো হবে না। অভাবের প্রশ্নই আসছে না মা। আমি এই কাজটা করতে ভালোবাসি। তুমি তো জানো আমি পয়সা দিয়ে ট্রেনিং নিয়ে কাজ শুরু করেছি। মানুষকে সুন্দর করে তুলতে আমার ভালো লাগে। তুমি তো জানো সব কিছু। ম্লান হেসে বলল কল্পিতা। আমি বলি কি, তুই একবার দীপকের সঙ্গে কথা বলে দেখ না। না মা, ওকে আর কিছু বলবো না আমি। ও খুব ভালো করেই জানে আমি এই কাজটা ছাড়বো না। তারপরও যখন ওর বাবা মাকে বুঝিয়ে রাজি করাতে পারেনি, তখন আর বলে কোনো লাভ নেই। কথাগুলো বলতে বলতে উঠে দাঁড়ালো কল্পিতা। চোখ মুছে বলল, এ বরং একদিক দিয়ে ভালোই হলো মা। এটা তো বোঝা গেল যে ভবিষ্যতেও দীপক কখনো আমার পাশে দাঁড়াবে না। সে সাহস ওর নেই। মা বাবার মতের বিরুদ্ধে কিছু করতে পারবে না ও। তাহলে আর আমাকে কি ভালোবাসে ও? মন খারাপ করো না। এই বিয়েটা না হলে বিরাট বড় কোনো ক্ষতি হয়ে যাবে না আমার। মেয়ের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো বিভা। ছোটবেলার থেকেই খুব জেদি তার মেয়েটা। যা ভাবে সেটা ঠিক করে দেখায়। সে একবার কাজ ছাড়বে না বলেছে মানে কেউ তাকে দিয়ে কাজ ছাড়াতে পারবে না। প্রথম প্রথম মেয়ের পার্লারে কাজ করা নিয়ে আপত্তি ছিল বিভারও। ধীরে ধীরে দেখে শুনে এখন তার মত পাল্টে গেছে। কল্পিতার হাতের কাজ এত ভালো যে ক্লায়েন্টরা এসে আগে ওর খোঁজ করে। ফেস ম্যাসাজ তো নাকি কল্পিতার মতো কেউ করতে পারে না। তাই সবাই কল্পিতাকে দিয়ে ফেসিয়াল করাতে চায়। আর কনে সাজানোতে তো তার সমকক্ষ কেউ নেই। পার্লারের মালিক লাভলি তাই খুশি হয়ে কল্পিতার বেতন বাড়িয়ে দিয়েছে। বেশ ভালোই টাকা পয়সা পায় এখন সে। আমরা তো জানতাম এরকম কিছু একটা হবেই। পার্লারে কাজ করা মেয়েকে কে বাড়ির বউ করে নিয়ে যাবে? বলল, কাটা ঘায়ে নুনের ছিটে দিতে সিদ্ধহস্ত পাশের বাড়ির রেবা। আজ কদিন বিভাকে দেখতে পাচ্ছে না বলে তার খোঁজ খবর নিতে এসেছিল সে। তার কথা শুনে আবার মন খারাপ হয়ে গেল বিভার। সত্যিই তো, পাড়ার লোকে তো বলবেই। কল্পিতার যে এখনই কাজটা ছেড়ে দেওয়া উচিত সেটা নানাভাবে বিভাকে বোঝাতে লাগলো রেবা। এমন সময় বাড়ি ফিরে এলো কল্পিতা।
রেবাদিকে বাড়িতে দেখে মেজাজ খারাপ হয়ে গেল তার। এই লোকগুলোকে খুব ভালো করে চেনে সে। মাকে অনেকবার বলেছে এদের সঙ্গে না মিশতে। ঘরের শান্তি বিঘ্নিত করতে এদের জুড়ি মেলা ভার। তুমি এমন সময় এখানে কি করছো? চোখ মুখ কুঁচকে বলল কল্পিতা। তার হাবভাব দেখে ভয়ে সেখান থেকে কেটে পড়ল রেবা। আবার তুমি রেবাদির সঙ্গে গল্প করছো? মার দিকে তাকিয়ে রাগত স্বরে বলল কল্পিতা। আমি না মিশলেই কি লোকের মুখ বন্ধ হয়ে যাবে? মুখ ঝামটা দিয়ে সেখান থেকে চলে গেল বিভা। নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল কল্পিতা। মন মেজাজ একেবারে ভালো নেই তার। আজ দীপক এসেছিল তার সঙ্গে দেখা করতে। অনুরোধ করছিল যাতে পার্লারের কাজটা ছেড়ে দেয় কল্পিতা। কল্পিতা সাফ জানিয়ে দিয়েছে সেটা সে কিছুতেই করবে না। কোনো কিছুর জন্য তার কাজ সে ছাড়বে না। রেগেমেগে চলে গেছে দীপক। খুব অবাক লাগে কল্পিতার। সে যে পার্লারে কাজ করে সেটা জেনেই তো তার সঙ্গে সম্পর্ক শুরু করেছিল দীপক। দু একটা বন্ধুর সঙ্গে আমার গার্লফ্রেন্ড বিউটিশিয়ান বলে আলাপও করিয়ে দিয়েছিল। আজ মা বাবা চাইছে না বলে কল্পিতাকে বিয়ে করতে পারছে না সে। এরকম মেরুদণ্ডহীন জানলে তো দীপকের সঙ্গে ভবিষ্যতের স্বপ্ন দেখতই না কল্পিতা। তুমি তোমার জেদ নিয়েই থাকো। এখন বুঝতে পারছি তুমি কোনো দিন আমাকে ভালোবাসোনি। তোমার কাছে তোমার কাজটাই সব। যাওয়ার সময় বলে গেছে দীপক। তার কথার কোনো প্রতিবাদ করেনি কল্পিতা। দীপককে সে মন প্রাণ দিয়ে ভালোবেসেছিল। কিন্তু তাই বলে যে ভালোবাসা তার স্বাধীনতা, তার নিজস্বতা কেড়ে নিতে চায়, সে ভালোবাসা তার চাই না। বাকি জীবনটা বিয়ে না করেই কাটিয়ে দেবে সে। মাস তিনেক পর দীপকের বিয়ের খবর পেল কল্পিতা। প্রথমটা একটু কষ্ট হলেও সঙ্গে সঙ্গে নিজেকে সংযত করে নিল সে। আরও মন দিয়ে কাজ করা শুরু করলো। একমাত্র কাজের মধ্যে দিয়েই সব কিছু ভুলে থাকতে পারে সে। তার হাতের কাজ দেখে যখন ক্লায়েন্টদের মুখে হাসি ফুটে ওঠে, বুকটা ভরে যায় তার। মা মাঝে মাঝে মন খারাপ করে, তার বিয়ের জন্য চিন্তা করে, কিন্তু কল্পিতা সেসব একেবারেই গায়ে মাখে না। মন ভালো করতে কখনো সখনো মাকে নিয়ে বেরিয়ে পড়ে সে। শপিং করে, সিনেমা দেখে, বাইরে খেয়ে রাতে যখন বাড়ি ফেরে তখন মায়ের খুশি খুশি মুখটা দেখতে খুব ভালো লাগে তার। এর প্রায় বছর তিনেক পরের ঘটনা। ঝাঁ চকচকে বিউটি স্যালো লেডিজ ওন এর সামনে একটা গাড়ি এসে দাঁড়ালো। ড্রাইভারের সিট থেকে নেমে এলো এক মহিলা। নীল রঙের দামি সিল্কের শাড়ি পরা মহিলার খোঁপায় ফুলের মালা জড়ানো। স্বল্প সাজেও তাকে দেখতে বেশ সুন্দর এবং সফিস্টিকেটেড লাগছে। গাড়িতে বসে সামনের দিকে তাকিয়ে থেকে সেই মহিলাকে দেখছিল দীপক। হঠাৎ মহিলাকে কেমন যেন চেনা চেনা মনে হলো তার। আরে, এ তো কল্পিতা। নিশ্চয়ই স্যালোতে এসেছে রূপচর্চা করতে। চটপট গাড়ি থেকে নেমে এলো দীপক। কল্পি, ডাক শুনে চমকে ফিরে তাকালো কল্পিতা। দীপককে দেখে চমকে উঠল একেবারে। তুমি তুমি এখানে কি করছো? মুখ দিয়ে বেরিয়ে গেল তার। এই তো একটা বিয়ে বাড়ি যাব, বউ সাজতে এসেছে, হাসি মুখে জানালো দীপক। তারপর জিজ্ঞেস করলো, তুমিও কি সাজতে এসেছো? মানে আজকে তো প্রচুর বিয়ে বাড়ি হচ্ছে চারদিকে। এই স্যালোটা আমার, মানে এটার মালিক আমি, গর্বের সঙ্গে উত্তর দিল কল্পিতা। তার কথা শুনে অবাক হয়ে তাকিয়ে থাকলো দীপক।
মাত্র 3 বছর হয়েছে, এর মধ্যেই এত বড় স্যালোর মালিক হয়ে গেছে কল্পিতা। আত্মবিশ্বাস যেন ফেটে পড়ছে কল্পিতার চোখ মুখ থেকে, আর তাতেই যেন তার সৌন্দর্য বেশ কয়েক গুণ বেড়ে গেছে। ভালো মন্দ খবর জিজ্ঞেস করল কল্পিতা। সব ঠিকঠাক চলছে, সংক্ষেপে উত্তর দিল দীপক। এছাড়া কী বা করার আছে তার? সে কি করে বলবে যে গৃহকর্মে নিপুণা সুলক্ষণা মেয়েকে তার বাবা মা পছন্দ করে তার সঙ্গে বিয়ে দিয়েছিল? বিয়ের 6 মাসের মধ্যেই সে দীপককে বাড়ি ছেড়ে নতুন ফ্ল্যাটে উঠে আসতে বাধ্য করেছিল। কি করে বলবে যে সে মা বাবার সঙ্গে যোগাযোগ রেখেছে? এ কথা কোনোভাবে জানতে পারলেই তার বউ দক্ষযজ্ঞ বাঁধিয়ে বসে বাড়িতে। এটাই বা কি করে বলবে যে সারাক্ষণ রূপচর্চা করা আর সোশ্যাল মিডিয়ায় ডুবে থাকা ছাড়া তার বউয়ের আর কোনো কাজ নেই? তুমি কেমন আছো সে কথা বলো। বিয়ে করেছ? কথা ঘোরাতে চাইল দীপক। আমি খুব ভালো আছি। বিয়ে করিনি, আর করবও না। মাকে নিয়ে সাউথে একটা নতুন ফ্ল্যাট কিনে থাকছি এখন। কাজকর্ম চলছে, অনেক বড় বড় ক্লায়েন্ট পেয়েছি। অপর্ণা রায় আছে না, সিনেমার অভিনেত্রী, আজ ওর বিয়ে। ওকে সাজিয়ে ফিরলাম এখন। বলতে গিয়ে উজ্জ্বল হয়ে উঠল কল্পিতার মুখ। এই গাড়িটা কি তোমার নিজের? হ্যাঁ, সেকেন্ড হ্যান্ড অবশ্য, কিন্তু খুব কাজে দেয় জানো তো। এত কম সময়ের মধ্যে এত বড় স্যালো বানিয়ে ফেললে? দীপকের গলায় বিস্ময়। তার যেন কিছুতেই বিশ্বাস হতে চাইছে না যে কল্পিতা এত কিছু নিজে করেছে। হ্যাঁ, এটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল, তবে এত তাড়াতাড়ি সেটা পূরণ করতে পারবো ভাবিনি। জেদ আমার মধ্যে আগেও ছিল, কিন্তু তোমার সঙ্গে ব্রেকআপ হওয়ার পর সেটা যেন বেশ কয়েক গুণ বেড়ে গেল। সারা দিন পাগলের মতো কাজ করতে শুরু করে দিলাম। ওই একটা জিনিসই আমাকে সব কিছু ভুলিয়ে রাখত। পার্লারের কাজের পর সন্ধেবেলা ক্লায়েন্টদের বাড়ি বাড়ি গিয়েও কাজ করতাম। হঠাৎ একদিন টিভি সিরিয়ালের সঙ্গে যুক্ত একজন আমাকে ফোন করলেন। এক বিয়েবাড়ির কনে যাকে আমি সাজিয়ে এসেছিলাম তাকে দেখে মুগ্ধ হয়ে আমার ফোন নাম্বার নেন তিনি। সেই কনে ওনার আত্মীয় ছিল। ব্যাস, তারপর অনেকগুলো বড় বড় কাজ করালেন উনি আমাকে দিয়ে। পয়সা হলো, পরিচিতিও হলো। এখন বেশ কয়েকজন অভিনেত্রীর বিউটি ট্রিটমেন্টের দায়িত্ব আমার হাতে। 30টা মেয়ে কাজ করে আমার কাছে। এমনিতে ওরাই বেশিরভাগটা করে, আমি শুধু দেখাশোনা করি। কিন্তু বড় বড় ক্লায়েন্ট, যেমন আজকে অপর্ণাদির মতো, এদেরকে নিজে সাজাতেই পছন্দ করি আমি। খুব আত্মতৃপ্তি হয় জানো তো। এতটা বলে থামল কল্পিতা। হাঁ করে তার মুখের দিকে তাকিয়ে দাঁড়িয়েছিল দীপক। এতক্ষণ ধরে যেন কোনো গল্প শুনছিল সে। নিজেকে সামলে নিয়ে বলল, বাহ, খুব ভালো লাগলো তোমার কথা শুনে। এত কিছু করে ফেলেছ। হ্যাঁ দীপক, মাঝে মাঝে মনে হয় তোমার সঙ্গে বিয়েটা না হয়ে বোধহয় ভালোই হয়েছে। এত কিছু করতেই পারতাম না তাহলে। ইচ্ছে করেই এবার খোঁচাটা দিল কল্পিতা। সেটা বুঝেও উদাস হয়ে দীপক বলল, একদম ঠিক বলেছ। এমন সময় দীপকের স্ত্রী রেশমি বেরিয়ে এলো ভেতর থেকে। সেজেগুজে নিজেকে একেবারে পাল্টে ফেলেছে। অন্য সময় হলে তার এরকম সাজের বেশ প্রশংসা করে দীপক, কিন্তু আজ যেন রেশমির সাজটা বড় বেশি উগ্র মনে হলো তার। পাশে দাঁড়ানো হালকা সাজের আত্মবিশ্বাসী কল্পিতাকে সে তুলনায় অনেক বেশি সুন্দর দেখাচ্ছে। কি হলো,
আলাপ করিয়ে দেবে না? জিজ্ঞেস করল কল্পিতা। ঘোর কাটিয়ে দুজনের আলাপ করিয়ে দিল দীপক। তোমার বন্ধুর শ্যালো এটা, আর তুমি জানতে না? কেমন বন্ধু তুমি? বরের দিকে তাকিয়ে বলল রেশমি। তারপর কল্পিতার দিকে তাকিয়ে খুব প্রশংসা করল তার শ্যালোর। জানিয়ে দিল যে এবার থেকে সে শুধু এখানেই আসবে। নেক্সট টাইম কিন্তু স্পেশাল ডিসকাউন্ট চাই আমার, আবদারের সুরে বলল রেশমি। অবশ্যই, সে কথা আর বলতে হবে না, রেশমির হাতে চাপ দিয়ে বলল কল্পিতা। এরপর গাড়িতে উঠে চলে গেল দীপক আর রেশমি। শ্যালোতে ঢুকে গেল কল্পিতাও। এদিকে গাড়ি চালাতে চালাতে বারবার অন্যমনস্ক হয়ে পড়তে লাগলো দীপক। আফসোস আর অপরাধবোধ মেশানো অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে তার মনে। কানের কাছে সমানে বকবক করে যাচ্ছে রেশমি। কোন বন্ধু কেমন সেজে রিল বানিয়েছিল সেই গল্প করে যাচ্ছে। আজ যেন তার কথাতে বড্ড বিরক্তি লাগছে দীপকের। সারাক্ষণ শুধু হয় সাজগোজ, নয় বন্ধু বান্ধবদের গল্প। জীবনের আর কোনো লক্ষ্য নেই, আর কোনো উদ্দেশ্য নেই। কোনো সাজগোজ না করেও, শুধু সফল আর আত্মবিশ্বাসী হয়েও যে কোনো মেয়ে অনেক বেশি আকর্ষণীয় হতে পারে, সেটা রেশমির মতো মেয়েদের কোনো দিন বোঝানো যাবে না।